আমি মিথিলাকে পটিয়ে যেভাবে পার্কে ঘুরতে নিয়ে আমি ও আমার বন্ধুরা মিলে মিথিলাকে সারারাত যেভাবে করলাম। বন্ধুরা, এ বিষয়ে জানতে হলে গল্পটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের গল্প শুনতে সবচাইতে বেশি পছন্দ করেন। বন্ধুরা, আর কথা না বলে গল্পটি শুরু করি। আমি চশমার গ্লাস শার্টের এক অংশ দিছে মুছতে লাগলাম আর মিথির দিকে ঝাপসা চোখে হা করে তাকিয়ে আছি। সে আমার এই হা করে তাকানো দেখে লাল হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। সে একটু বেশিই পায় সব কিছুতে, তা আমি জানি। আর সে পেলে আমার তৈলচিত্রের দেবীর মতো লাগে তাকে। আসলে আমি তাকে প্রচুর ভালোবাসি, কিন্তু সে ভালোবাসে কিনা তা আমি জানি না। কখনো মনে হয় সে আমাকে ভালোবাসে ঠিক আমার মতো করেই, কিন্তু একটু পর তা মিথ্যা হয়ে যায়। মিথির চোখে কেমন একটা দৃষ্টি থাকে সবসময়, যা আমি আজও বুঝতে পারিনি। চলুন হাঁটব। মিথির কথায় আমি বাস্তবে ফিরলাম। আমার পা ব্যথা করে। চলো না রিকশা করে যাই। না, আমার সাথে আপনাকে হাঁটতে হবে। আমি আমার পায়ের ব্যথা নিয়ে তার সাথে হাঁটতে শুরু করলাম। কখনো বা ঠোঁটের ফাঁকে সিগারেট গুছে টানছি, কখনো বা খুব আগ্রহ করে তার কম্পিত ঠোঁটটাকে দেখে যাচ্ছি। তার সবকিছুতে কেমন নেশা লেগে যায় আমার চোখে। সেদিন আমি মিথির সাথে অনেকক্ষণ ছিলাম, আর অনেক বেশি হ্যাপিও ছিলাম। সুখ আর প্রেম ইমু আহমেদের জীবনে একটা স্বপ্ন মাত্র, কেননা আমি এই জিনিসগুলো কখনো সঠিকভাবে পাইনি। সেই কলেজ জীবনের পর থেকে আজ প্রায় 7 বছর পর আমার মনে হলো আমি কারো প্রেমে পড়েছি। আর সেই মেয়েটা হলো মিথি। আমি সেদিন রাতে আমি বলে দিয়েছি তাকে যে আমি তাকে ভালোবাসি। অবশ্য মেয়েটা খুব একটা মাথা ঘামায়নি আমার এই কথাটা শুনে, কেননা সুন্দরী মেয়েদের কাছে এটা ডাল ভাতের মতো। কিন্তু তার কথায় আলাদা একটা প্রেম ছিল, যা আমাকে বারবার মেয়েটার খুব কাছে টেনে নিত। আমাদের সামনের দিন খুব দ্রুত ফুরাতে লাগল, আর আমি তার প্রতি এতটা পাগল হয়েছি যা বলা সম্ভব না। আমার মনে হচ্ছে আমি কোনো স্কুল পড়ুয়া ছেলে, কেননা এতটা ভালো লাগা আর পাগলামো কাজ করছিল আমার মধ্যে। আমি আমার সারা দিন একটা মেয়েকে নিয়ে ভাবতাম, এমনকি ঘুমের মধ্যে হুট করে ঘুম ভাঙত। আমি তখন ছুটে যেতাম মোবাইলের দিকে, দেখতাম সে কি অনলাইনে আছে কি নেই। আমি মিথিকে সবসময় কাছে পাইতে চাইতাম, তাই হয়তো তাকে প্রচুর মেসেজ দিতাম, একদম গরু রচনার মতো। কিন্তু সে রিপ্লাই করত না। সারারাত্র কথা বলতাম তাকে অপর পাশে রেখে, কিন্তু সে জবাব দিত না। সে চুপ থাকত আমার সব কিছুতে। মনে হবে 2 ঘন্টার কথার মধ্যে সে 5 মিনিট ও কথা বলে কি না তা সন্দেহ। তবুও আমি তাকে চাইতাম, অনেক বেশিই চাইতাম তাকে আমি। পরের দিন সন্ধ্যার ছিল আমাদের আবার দেখা করার সময়। আমি সময়মতো তার জন্য গিয়ে অপেক্ষা করছি, আর সে প্রায় 1 ঘন্টা লেট করে আসলো। আমি রাগে ফুঁসছিলাম আর তাকে ধমক দিচ্ছিলাম। সে আমার ধমকের তোয়াক্কা না করে বলল, রিকশাতে উঠেন। আমি চুপ করে রিকশাতে উঠলাম আর সে রিকশার হুডি উঠিয়ে দিতে বলল। আমি আবারও অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি। আমার সব রাগ, সব অভিমান মনে হলো কোথায় যেন হারিয়ে গেছে। তার চোখের মায়ায় আমি ডুবে গেছি। এমন করে তাকিয়ে থাকলে কিন্তু আমি নেমে যাব। আমি আমার কল্পনার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে দেখতেছি। এত দেখা লাগবে না। আমি তোমার হাতটা ধরতে পারি। না, আমি কারো হাত ধরি না। আমি চুপ করে গেলাম। হঠাৎ খেয়াল করলাম মিথির খোলা চুলগুলো বাতাসে আমার নাকে এসে দোল খাচ্ছে। এ কেমন যেন এক নেশা। এ নেশা কোনো আফিম যুবক পেয়েছে কিনা তা আমি জানি না। এটা সত্য, যদি কেহ এ নেশা পায় তাহলে সে আর কিছুই খুঁজতে যাবে না। আমি আর মিথি সে রাতে রাস্তায় হাঁটছি আর গল্প করছি। একটা সময় তার সামনে গিয়ে দাঁড়ালাম, চোখে চোখ রাখতে চাইলাম তার। দক্ষিণা বাতাসে যেন তার ঘ্রাণ আমাকে পাগল করে তুলছিল। এমন অনুভূতি ছিল আমার জীবনে প্রথম। মনে হচ্ছে আমি তাকে হুট করেই জড়িয়ে ধরি, বা তার কাঁধে মাথা রেখে বলি ভালোবাসি। আমি নিজেকে আর ধরতে পারলাম না, হুট করেই হাতটা ধরে বসলাম। এ এক অন্যরকম শান্তি। সেদিন রাতে আমি আর কিছুই ভাবতে পারিনি তাকে ছাড়া। ধীরে ধীরে আমি মিথির দিকে এতই ঝুঁকে গেলাম যে সেখান থেকে ফিরে আসা সম্ভব না। কিন্তু সে তখন ক্লিয়ার করে বলেনি যে ভালোবাসি। আর তার মুখ থেকে এটা শোনার জন্য চাতক পাখির মতো বসেছিলাম। সে কখনো খুব বেশি কথা বলতো না আমার সাথে। আমি জানতাম সে আমাকে ভালোবাসে, অন্য মেয়ের সাথে সে আমাকে দেখতে পারে না। অভিমান করত সে, কিন্তু তার অভিমানগুলো আমার ভালোবাসার মতো প্রকাশ করত না। তাই আমি বুঝতাম না, কেননা সে বুঝতে দিত না।
সে যেদিন আমাকে আমার ব্লক মেরেছিল সেদিন আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। হয়তো সে রাতে 1000 বার তার ফোনে কল দিয়েছি তার ভয়েসটা শুনব বলে। কিন্তু সে আমাকে বুঝেনি, সে আমার রাগ বুঝত, আমার কথায় সে কষ্ট পেত, কিন্তু তার চুপ থাকা আমাকে ভেতর থেকে মেরে ফেলত। এমন করে আমি অনেক যন্ত্রণা পেতে লাগলাম। আমি বলেছিলাম আমি তার জন্য মরিয়া হয়ে গেছিলাম। মিথিকে ছাড়া আমার মাথায় কিছুই কাজ করত না। আমি জানতাম সে আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে আমাকে কখনো বলেনি বা কোনো কেয়ার করেনি আমার। সে চাইতো না যে আমি বুঝতে পারি যে আমাকে ভালোবাসে। আমি দিন দিন তার কেয়ারিংয়ের অভাবের মুছা যেতে লাগলাম। 2030 লাইনের মেসেজে সে কখনো একটা বা দুইটা শব্দ ছাড়া সে রিপ্লাই করেনি। আমি এই নিয়ে তাকে বকতাম, অভিমান করতাম। আমার প্রচুর জেদের কারণে আমি অনেক তিক্ত কথা তাকে শুনিয়ে দিতাম। আসলে সবাই তো একটা কেয়ার চাইবে তার প্রিয়জনের কাছ থেকে। সে কখনো আমাকে নিজ থেকে কল দিইনি, কখনো না। মিথির এই ব্যবহারগুলোর জন্য আমি সাইকো হয়ে যেতে লাগলাম। তার ব্লক করে দেওয়া ব্যাপারটা আমি মানতে পারছিলাম না। এদিকে প্রচুর সিগারেটের না ঘুমানোর জন্য আমার শরীরে রোগ বাসা বেঁধেছে। আমি হুট করেই প্রচুর অসুস্থ হয়ে গেলাম। আমি আগে থেকে জানতাম যে আমার বড় কোনো সমস্যা আছে। আমি যখন রেগে যেতাম তখন কিছুই মাথায় থাকত না আমার, প্রচুর মাথা যন্ত্রণা হতো। এমন হতো যে আমি নিজেকে নিজে মেরে ফেলতে চাইতাম। কিন্তু মিথি আমার ব্যাপারটা খুব বেশি গুরুত্ব দিইনি। আমি কান্না করেছি তার জন্য, একটা দামড়া ছেলে হয়ে কোনো মেয়ের জন্য কান্না করাটা বড়ই অদ্ভুত। শেষ তার সাথে যখন আমার ঝগড়া হয়েছে, আমি তখন আবারও আমার কন্ট্রোল হারালাম। এতটুকু বলে মিথি শব্দ করে কান্না করতে লাগল। তার কান্না দেখে মিথির বন্ধুরা চুপ হয়ে গেল, কেননা তারা সবাই ইমুর ডায়েরিতে লেখা গল্পটা মিথির মুখ থেকে শুনছিল। কেননা ইমু যাবার আগে এই ডায়েরিটা পাওয়া গিয়েছিল তার শেষ স্মৃতি হিসেবে। আসলে কেহ জানে না ইমু কোথায় চলে গেছে। তবুও গল্পে ফিরে যাবার জন্য কেউ একজন বলে উঠল। তারপর ইমু যখন চোখ খুলল তখন সে আবিষ্কার করল হাসপাতালের বেডে শুয়া অবস্থায়। ইমু দ্রুত মোবাইলটা হাতে নিয়ে দেখল মিথি মেসেজ করছে যে কি করছেন। ইমু তারিখ দেখে বুঝতে পারল সে এখানে একদিনের বেশি সময় ধরে ঘুমন্ত অবস্থায় আছে। আমার বন্ধুরা আমাকে দেখে স্বস্তির হাসি দিল। ডাক্তারকে আমি আগে থেকে চিনতাম, আর ওনার গম্ভীর চাউনিতে আমি বুঝতে পারছিলাম যে আমার হারিয়ে যাবার দিন চলে এসেছে। ইমু, তোমাকে বলেছিলাম তুমি শান্ত থাকো, কারো সাথে রাগ বা জেদ করো না। আমি ইচ্ছে করে করি না, আমার হচ্ছে না কন্ট্রোল। তোমার ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার রোগে ধরেছে, আর মস্তিষ্ক থেকে প্রচুর রক্তক্ষরণ হয় এবং অনেকবার তোমার এই রাগের কারণে স্ট্রোক করেছ যা তুমি বুঝতেই পারোনি। ডাক্তার আরও একটা রোগের নাম বলতে চাচ্ছিল, কিন্তু আমি হাত ইশারা দিয়ে চুপ থাকতে বললাম। কেননা পরে তা আমি জানি। মিথির সাথে যখন রাগ করতাম তখন আমি আমার ধরন দেখে বুঝে গিয়েছিলাম যে আমার ধ্বংস খুব কাছে। কিন্তু সে চাইলে হয়তো আমি তার বুকে মাথা রেখে চিরশান্তির ঘুম দিতাম। কেননা যতটুকু সময় সে আমার কাছে ছিল ততটুকু সময় আমি ভালো ছিলাম। তার 2 দিন পর আমি মিথিকে বলছিলাম আমার সাথে দেখা করতে, কিন্তু সে আসেনি। সে তার বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে, শপিং করেছে, কিন্তু আমার সাথে দেখা করার সময় তার হয়নি। যত্ন না করলে চারা গাছটা কখনো বৃদ্ধি পেতে পারে না, সে মর যায়। আর আমি তো সেই পথের পথিক ছিলাম। সেদিন অভিমান টেনে আবারও বলেছিলাম, আমাকে ভালোবাসো তুমি? না। আমার সাথে দেখা করতে পারবে প্লিজ? তোমাকে দেখার জন্য মরিয়া হয়ে আছি। আজ 2-7 দিন হলো তোমারে দেখি না। না, মিট করতে পারবো না। তুমি কি আসলেই আমাকে ভালোবাসো না? না। আপনার মনে হয় না আপনি অতিরিক্ত করছেন? আমি এসব প্যারা নিতে পারি না, অন্য অনেক মেয়ে আছে, আপনি তাদের কাছে যান। মানে, তাহলে আমার সাথে কেন এমনটা করছো? আপনি কখনো আমাকে বুঝেননি, আর বুঝতে পারবে ও না। তুমি বুঝাও আমাকে, আমি সারাদিন এত মেসেজ দিই, রিপ্লাই করো। ফোনে কথা বলি, তার জবাব দাও। কি করে বুঝবো আমি? বাল। এতটুকু বলে সে আমাকে ব্লক মেরে দিয়েছে আবার। আমি আগের মতো আমার কন্ট্রোল হারালাম। চিৎকার করলাম, রুমের সবকিছু ভেঙে ফেললাম। আমি এতদিন জানতাম সে আমাকে ভালোবাসে, কিন্তু আজ যখন ডিরেক্ট না করে দিল আমি মানতে পারলাম না। হঠাৎ করেই আমার মাথা ঘুরাতে লাগল, আর রক্তগ্নি হতে লাগল। আমি আবছা চোখে তাকিয়ে দেখলাম আমার রুমে 1000 খানেক সিগারেট এর শেষ অংশ পড়ে আছে।
রক্ত বমি করতে করতে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর ডায়েরিতে আর কিছুই লেখা নেই। মিথির বন্ধুরা যখন জানতে চাইল পরের গল্প কোথায়, মিথি ইমুর শেষ অংশ বলতে শুরু করল। আসলে আমি ইমুকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু সে অনেক পাগলামি করত, তাই বুঝতে দিলাম না তাকে আমার অনুভূতি। সে সারাদিন অনেক মেসেজ দিত, ফোনে সে সবসময় বকবক করত, আর আমি মন দিয়ে শুনতাম। ইমু যখন বকত আমি তখন ও মন দিয়ে শুনতাম। আসলে তার কথায় জাদু আছে, আমি মন্ত্রমুগ্ধের মতো তার সব কথা শুনতাম। কিন্তু সে রেগে গিয়ে সবসময় আমাকে হাট করে কথা বলত, আবার নিজেও অনেক কষ্ট পেত। আমি বুঝতাম যে সে শুনতে চায় আমার মুখ থেকে ভালোবাসি শব্দটা। শেষ যেদিন তার সাথে আমি অভিমান করে ব্লক দিয়েছি, তখন আমি প্রতিবারের মতো তার বকা শোনার জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম সে সিমে মেসেজ দিয়ে অনেকবার সরি বলবে, অনেকবার ভালোবাসি বলবে। কিন্তু সে রাতে ইমু আমাকে মেসেজ করে নি, যা আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল। মনে হচ্ছিল আমি কল করে বলে দিই যে আমি আপনাকে আমার চেয়েও বেশি ভালোবাসি। অনেক অপেক্ষা করে আমি আর পারলাম না। ইমুকে আমি ফোন দিলাম, কিন্তু অবাক ব্যাপার হচ্ছে তার ফোন বন্ধ। আমি তাকে সারাদিন কল করেছি, বাট তার মোবাইল বন্ধ। এমন করে 2 দিন চলে গেল, কিন্তু ইমুর কোনো খবর পেলাম না। তার বাসায় কেহ ছিল না, ইমু একাই ছিল তার জীবনে। তাই বাসা থেকে ও কোনো খোঁজ পেলাম না। ঠিক তার 2 দিন পর আমার দরজার পাশে একটা ডায়েরি আর একটা চিঠি রাখা ছিল। আমি চিঠিটা খুলতেই বুঝতে পারলাম এটা ইমুর লেখা। তুমি জানো মিথি, আমার সবকিছু অম্লান বদন নিছ কেমন ধূসর তিমির। মাতৃগর্ভ ছাড়াও পরের বার আবার জন্মানো যায়, নিজের অনুভূতিকে নিজের মতো করে জন্ম দেওয়া যায়। হাসিতে তখন অভিমান খুঁজতে আসবে না কেউ। দেহের ভেতরে নিজের মতো করে রোগ জন্মাবে, আবার নিজের অনুরাগে সে রোগ কখনো তীব্র যন্ত্রণা থেকে মুক্তিও দেবে। প্রেমিকার ভালোবাসা তখন গভীর রাত্রের জলের মতো আমার দেহে হানা দিবে। তারপর আমি সেই সব চিরচেনা সুখ মুহূর্তে ভুলে যাব, চোখে ফুটে আসবে সেসব প্রথম দিন থেকে দেওয়া তোমার যন্ত্রণা আর ভালোবাসা। আমি ধীরে ধীরে নতুন আমিত্বকে আবারও জন্ম দিবে, কিন্তু সেই আমিতে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। বলে দিচ্ছি, তুমি সেখানে থাকবে না। কেননা আমিই থাকতে পারব না। আমি বহুদূরের পথ নিজের মনে অঙ্কন করে ফেলেছি। নীরবতার সজ্ঞা জটিল হয়। সহজে বলে দিলে মূল্যহ্রাসে সস্তা হয়। শূন্যতায় পূর্ণ হবে সে সব অভিমান, নেত্র ভেজালে মেকি হাসে সে সব অদৃশ্য প্রাণ। হয়তো আমি তোমার কাছে এখন মূল্যহীন। তুমি জানো নিউরনগুলো হরতাল ঘোষণা করছে, সাইনাস তার শান্তি চুক্তিপত্র বারবার ভঙ্গ করছে। তারা আজ সংগ্রাম নয়, প্রেম চায়। শূন্যতা নয়, মিথি নামক ওই পূর্ণতা খুঁজতে চায়। আমার পূর্ণতা হবে না কখনো মিথি, আমি তোমার জীবন থেকে চলে গেলাম চিরতরে। আমি তোমাকে আর প্যারা দিতে চাই না। আমার সময় হয়তো এখানেই শেষ। তুমি আমার ডায়েরিটা পড়ো, সেখানে বুঝতে পারবে একটা পাগল কতটা ভালোবাসে তোমাকে। খুব ইচ্ছা ছিল তোমাকে জড়িয়ে ধরে তোমার গালে একটু চম খাবো। আমার এই ইচ্ছা ও থেকেই গেল। তুমি ভালো থেক, জানি খুঁজতে চাইবে আমার লেখাটা পড়ে, কিন্তু তখন আমাকে আর পাবে না। আমি আমার শেষ সময়টা তোমার নামে করে দিলাম। আমার মিথির নামেই আমি এ জন্মের সকল অভিমান ত্যাগ করলাম। ইতি। তোমার কাছে পাগল বলে সজ্ঞায়িত ছেলেটি। চিঠিটা পড়ে মিথি আবারও কান্না করতে লাগল। আজ 2 মাস হল ইমুর খোঁজ কেহ দিতে পারেনি। মিথি এখনও পাগলের মতো কান্না করে ইমুর জন্য। সে জানে ইমু যেহেতু বলছে তাহলে সে কখনো ফিরবে না, কেননা ইমু কখনো মিথ্যা বলত না। আসলে আমি জানি সে এখনও বেঁচে আছে কিনা। আমারও খুব করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল, আমি তোমাকে অনেক বেশিই ভালোবাসি ইমু।